কবি নই, ফলে আমি আমার দু চারটে কথা এমন থাকবে এই আলোচনায় যাকে বলে বাইরের লোকের কথা, এবং কখনো কখনো আমাদের সকলকেই বাইরের লোকের কথা কিছু কিছু শুনতে হয়, মানে তাতে আমাদের লাভই হয়। তো তার ফলে আমি একটু সাহস করে আপনাদের এখানে যারা আছেন তারা অধিকাংশই বা অধিকাংশ না হোক অনেকেই তারা নিশ্চয়ই কবিতা লেখেন। তার ফলে আমি তাদের ক্ষেত্রে তাদের সাপেক্ষে যেহেতু বাইরের লোক, ফলে আমার কথা যদি একটু দয়া করে মনোযোগ দিয়ে বিবেচনা করেন কখনো, তাহলে একটা ডায়ালগ তৈরি হতে পারে, একটা সম্ভাবনা তৈরি হতে পারে সংঘর্ষে। কিন্তু সেসব কথা আপনাদের গ্রহণ করতে হবে না, সেগুলো আপনারা চাইলে মুহূর্ত মধ্যে ফেলে দিতে পারেন, তাতেও কিছু ক্ষতি নেই। কবির ভিতরে যিনি আমি, কবি যাকে আমি বলে চেনেন সচরাচর, যেটা দিয়ে কবির মূল পরিচয়, সেইকে সাধারণভাবে এটা লক্ষ্য করা যাবে যে কবিরা অসন্তুষ্ট ধরনের মানুষ। অসন্তুষ্ট ধরনের মানুষ মানে কবিদের কিছুতেই খুব চূড়ান্ত তৃপ্তি হয়ে গেছে, সব পাওয়া হয়ে গেছে এমনটা সচরাচর মনে হয় না। চির অতৃপ্ত যাকে বলে, বারবার একটা লেখা তৈরি হওয়ার পর থেকে আর একটা লেখার দিকে তাকে ছুটতে হয়, কিছুতেই তাকে তিষ্ঠতে দেয় না, কবিতা শুনতে দেয় না। এবং তারপরেও একটা গোটা লেখা হয়ে যাওয়ার পরেও আমি আমার সামান্য অভিজ্ঞতা থেকে কিছু কবির সঙ্গে কথাবার্তা আলোচনা ইত্যাদি সুবাদে যেটুকু মনে হয়েছে কখনো কখনো আপনাদের সঙ্গে সেটা মিলতেও পারে, নাও মিলতে পারে, যে যেটা লিখলাম সেটা লেখার সময় পর্যন্ত এক ধরনের আশ্বস্ত বোধ হলো যে হ্যাঁ লেখা গেছে। অনেক পরিশ্রমের পরে, ধস্তাধস্তির পরে, শব্দের সঙ্গে অনেক রকম মোলাকাত ইত্যাদির পরে লেখাটা শেষ হয়েছে। কিন্তু লেখা শেষ হওয়ার অল্প কিছুক্ষণ বাদ পরেই এরকমও একটা ধারণা তৈরি হতে থাকে যে যা চাইছিলাম লিখতে তা হলো না, এটা ফলস শর্ট যাকে বলে ইংরেজিতে, একটু কম পড়ে গেল, বা একটু পাশ দিয়ে চলে গেল, বা একটু অন্যরকম হলো। ঠিক এইটাই বলতে চাইছিলাম। এটার একটা সাধারণ কারণ হচ্ছে এই যে লেখা কবির ক্ষেত্রে তো উপায় নেই, তাকে তো শব্দ নিয়েই কারবার করতে হবে, শব্দ ছাড়া তো কবিতা লেখা সম্ভব নয়। একেবারে সম্পূর্ণ নীরব অরব কবিতা সে তো অসম্ভব, ফলে কবিকে বাধ্যতই শব্দ নিয়ে কারবার করতে হয়। এবং সবচেয়ে মজার মুশকিলের কথা হলো যে কবির যে শব্দ নিয়ে কাজ, সেই শব্দ কবি নিজে বানান। একটা শব্দ কার্যত তার সম্পূর্ণ নিজের বানানো হয়। যেসব শব্দ তিনি নিজে বানান খানিকটা, সেগুলো অন্য কোনো পূর্ব সূত্র থেকে প্রাপ্ত শব্দ, তার উপরে ভিত্তি করেই তাকে বানাতে হয়, বৈপরীত্যের মধ্যে দিয়ে বানাতে হয়, সংঘাতের মধ্যে দিয়ে বানাতে হয়। আগের শব্দ, প্রাপ্ত শব্দ খানিকটা ইনকমপ্লিট মনে হচ্ছে, অপর্যাপ্ত মনে হচ্ছে, তার ফলে তাকে খানিকটা ধাক্কা দিতে হয়, নতুন কিছু করতে হয়। কিন্তু এই পূর্বসূত্রকে অস্বীকার করে কবির পক্ষে টিকে থাকা বা লেখা, এটা অসম্ভব ব্যাপার। এবং যে সমস্ত শব্দ তিনি পান, সেই সব শব্দ কার্যত কবি অকবি নানা জন মিলে বহু বছর ধরে তৈরি করেছেন। সেই সমস্ত শব্দের ভিতরে নানা রকম মানুষের, যারা অকবিও বটেন, তাদের নানা রকম অভিজ্ঞতা, তাদের নানা রকম ক্ষোভ, বিক্ষোভ, রাগ, দুঃখ, হতাশা, হাবি জাবি, সব একসঙ্গে ভরা আছে। সেই সব শব্দ নিয়ে তাকে কাজ করতে হয়। তার ফলে যা তিনি কার্যত বলতে চাইছেন বলে মনে করছেন অন্তত পক্ষে একটা স্তরে, যেই তাকে ভাষার সাহায্য নিতে হবে, অমনি এই ভাষা তাঁর এই বলতে চাওয়া বিষয়টির সামনে একটা বাধক তৈরি করে দেয়। এটি কবির চূড়ান্ত যাকে বলে নিয়তি, যে এই বাধক নিয়েই তাকে কাজ করতে হবে। এই ভাষার যে প্রাচীর প্রাকার, সেইটা নিয়েই কাজ করা ছাড়া আর কোনো রাস্তা তার নেই। এবং এই আলফাজ যাকে বলে শব্দ, এই আলফাজ শেষ পর্যন্ত তার যে মূল অনুভূতি, তার কাছাকাছি ঘুরঘুর করবেন, কিন্তু কিছুতেই সেই সমস্ত আকাড়া মূল আদত অনুভূতিকে সে প্রকাশ করবে না। তার পাশ দিয়ে পৌঁছে তাকে মাঝপথে ছেড়ে সে চলে যাবে। তারপর তাকে আবার নতুন আলফাজের দিকে যেতে হবে, কবি নতুন খোঁজে যেতে হবে। তার ফলে দাঁড়াচ্ছে ব্যাপারটা কত এইরকম, কবি সাধারণভাবে এমন একজন মানুষ যিনি কার্যত উদ্বাস্তু, যিনি চিরপ্রবাসী, যার কোনো নিজস্ব পরিপূর্ণভাবে স্থিত থাকবার মতন বাসস্থান নেই, যিনি বাসস্থান বদলাতে থাকেন প্রবল। এবং সমস্ত ক্ষেত্রেই প্রায় দেখা যাবে যে একটা বাসস্থান যখন তাঁর আপন ঘরবাড়ি হয়ে উঠেছে এমন অবস্থা, তখনই তাকে আর এক রকম বাসস্থানের দিকে, আর এক রকম শব্দের দিকে, আর এক রকম অভিজ্ঞতার দিকে দৌড়ে চলে তখন
এবং যখন তিনি যান সেই নতুন বাসস্থানে গিয়ে তার পুরনো বাসস্থানের জন্য এক রকমের অস্বস্তি, অতৃপ্তি, হাহাকার, বেদনা সব তৈরি হয়, কিন্তু সেখানে তিনি ফিরতে পারেন না, তিনি নতুনতর বাসস্থানের দিকে যান। ফলে সবসময় নতুন সোচ, যাকে বলে হিন্দিতে ব্যবহৃত, নতুন বিবেচনা এবং নতুন ঠাঁই, স্থান, এর জন্য এর মাঝখান দিয়ে দৌড়ে বেড়ানো, এটি কবির সাধারণভাবে নিয়মটি। সব ভাষা, সব দেশে ভাষা নিয়ে যারা কাজ করবেন, ভাষাতে যারা নিজেকে ধরবার চেষ্টা করবেন, তাদের এটি অনিবার্য পরিণতি। এবং এর ফলে কবিকে আমি এক অর্থে ভব করে একজন মানুষ, চিরভব করে, জন্মগতভাবে কবি জন্মের পর থেকেই তার ভব করে হওয়াই তার একমাত্র মানে চিরকালীন পাকাপাকি তার পরিচয় বলে মনে করা যেতে পারে। কিন্তু এই ভব করে যাকে বলছি, সেই লোকটার আমি তা কি করে তাহলে সুনির্দিষ্ট, প্রথমাবধি এক, অবিকল, অবিকৃত থাকতে পারে, যিনি ক্রমাগত বাসস্থান পাল্টান, সোচ পাল্টান, বিবেচনা পাল্টান। পাল্টান মানে জামা কাপড়ের মতো পাল্টান না, ক্রমাগত তার উপরে বিবেচনার পরি পড়তে থাকে, বিবেচনা তার গায়ে এসে জমা হয়ে পড়তে থাকে। সেই মানুষ তার কোনো নির্দিষ্ট পাকাপোক্ত চিরকালীন এক বক্কা আমি থাকতে পারে না। এটাই একজন কবির সবচেয়ে বড়, অন্য আর পাঁচজন সাধারণ মানুষ যিনি কবি নন তার সঙ্গে কবির সব থেকে বড় তফাতের একটা জায়গা, যিনি ক্রমাগত অভিজ্ঞতার বলি নেন। কিন্তু এই অভিজ্ঞতাটা কার? শুধু কি কবির একা? কখনো কখনো পৃথিবীতে বহু কবি এরকম কথা বলেছেন বা ভেবেছেন, বা তাদের রচনা থেকে কখনো কখনো মনে হয়েছে যে কবি শেষ পর্যন্ত নিজেকে সম্রাট হিসেবে, শাসক হিসেবে, লেজিসলেটর হিসেবে, সেই কথা বলছিলেন একটু আগে সংহিতা, আনঅ্যাকনলেজড লেজিসলেটার্স অফ দ্য ওয়ার্ল্ড, এই সেই বলতে চেয়েছিলেন কবিদের সম্পর্কে কথা বলতে। অ্যাকনলেজ করে না কেউ, কিন্তু তারাই আসলে পৃথিবীর শাসক না। কিংবা কবিকে ঈশ্বরের কাছাকাছি দান করিয়ে দেওয়ার চেষ্টা, এও পৃথিবীতে বহুবার বহু লোক প্রায়শই করে থাকে। কিন্তু এইখানে যখন কবি ভাবেন বা বলেন, কোনো কবি, সবাই নিশ্চয়ই তা ভাবেন না, তিনি শাসক, তিনি ঈশ্বর, তিনি স্বয়ংভূ, তিনি স্বরাট, তিনি কারোর তোয়াক্কা করেন না, এই কথাগুলো বুঝতে হবে যে এই কথাগুলো কথার কথা, এগুলো নিশ্চয়ই কবি মিন করতে চান না, ঠিক এইটাই বলতে চান না। তা কি করে বলতে চাইতে পারে? কারণ কবির তো সত্যি সত্যি আর একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কাজ রয়েছে, যে কারণে তিনি কবি, কারণ তিনি দেখেন। পোয়েট আর কবি দুটো শব্দের মধ্যে একটুখানি তফাৎ আছে ভাবগত দিক থেকে, সেও আমরা সবাই জানি। পোয়েট, পোয়েসিস কথা থেকে আসা, যা কিনা বানানোর সংগীত। পোয়েসিস মানে নির্মাণ, গড়া, সিম্পল। কিন্তু কবি তো কেবল গড়েন বলে কবি নন, কবি আসলে দেখেন। কবি বড় অর্থে স্রষ্টা, তো নির্মাতা নন কেবলমাত্র। তো আমি যদি কবি শব্দটাতেই থাকি, যদি তাকে সৃষ্টি করতে হয়, এটি তার প্রধান লক্ষণ হয়ে দাঁড়ায়। এবং তিনি দেখার মধ্যে দিয়ে তার দেখাকে প্রসারিত করতে থাকেন। কি করে দেখা প্রসারিত হয়, বা দেখা প্রসারিত হলে কি হয় তার ফলে যেটা হয় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এই যে কারণে কবিকে আমি প্রণাম করতে চাইবো, বা কবিকে আমি প্রায় ঈশ্বরের পাশাপাশি দান করিয়ে দিতে চাইবো, কাছাকাছি পৌঁছে দিতে চাইবো, কথা পছন্দ করবো, সেটা হচ্ছে এই যে কবির আমি এভার ইভলভিং। এবং এই এভার ইভলভিং আমির জন্য কবির প্রথম ব্যক্তি হিসেবে প্রাপ্ত যে সেলফটুকু, সেইটুকুতে তাঁর থেমে থাকা ঘটেনি, সেইটুকুতেই নিয়ে তাঁর তৃপ্তি ঘটেনি। তিনি ক্রমাগত অপর মানুষের সেলফ, অপর মানুষের আমি, তার দিকে হাত বাড়িয়েছেন। আর অপর মানুষের আমির নানান অভিজ্ঞতা তা টেনে নিয়ে এসে, তা কেড়ে নিয়ে এসে, তা কখনো কখনো ছেনে নিয়ে এসে নিজের আমির পরিসীমা বাড়িয়েছেন। তার ফলে যেটা ঘটেছে, আদতে কবির আর নিজের একক আমি বলে আর কিছু অবশিষ্ট নেই। আর তাকে চিনতেই পারা যাবে যে এইটা হচ্ছে আমার আদত, আমার একা, কেবলমাত্র আমার। তিনি যেহেতু আরো অজস্র অন্য চারপাশের বিভিন্ন মানুষের আমিগুলোকে ক্রমাগত শুষে নিতে থাকেন, এবং তাদের মতন করেও কখনো কখনো দেখতে প্র্যাকটিস করতে পারেন, দেখা প্র্যাকটিস করতে পারেন, এবং সেই বিচিত্র আমির বিচিত্র আমি যে বৈভব, ঐশ্বর্য, সেইটাকে তিনি ক্রমাগত ভরিয়ে তুলতে পারেন। তার ফলে একজন কবির সকালের কবিতা আর বিকেলের কবিতায় আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। আমরা যারা মাস্টারি করি তাদের প্রচন্ড রকম চুল ছিঁড়তে ইচ্ছে করে, যে এটা কি করে মেলাবো, একই দিনে লেখা সকালবেলায়, একই দিনে লেখা বিকেলবেলায়, কি করে মেলানো সম্ভব? কারণ আমরা তখন চুল ছিঁড়ি এই কারণে যে আমরা
টের পেতে চেষ্টা করি যে এই তো একটাই লোক, ওই একটাই তার আমি, সকালে আর বিকেলের মধ্যে কি করে তফাৎ হতে পারে? সেটা তো অমুক যন্ত্র তমুক। সেই কথাটা বললো কি করে? এটা বুঝতে তখন আমরা খেয়াল করি না, খেয়াল করতে চাই না অনেক সময়, যে আসলে ও ও একসঙ্গে 5টা জীবন, 10টা জীবন, 50টা জীবন, 5000 জীবন, যতগুলি সম্ভব জীবন সে একসঙ্গে ধারণ করতে পারে, চলতে পারে। এইটাই তাকে কবি করেছে, অন্য লোকের থেকে আলাদা করেছে। এত লোকের সমস্ত বয়ান, দৃষ্টি, জবান যাকে বলে, জীব বলবার তালিকা, এসব সে মুহূর্তে ক্ষণমধ্যে নিজের মধ্যে ধারণ করতে পারে। সেই হিসেবে দেখলে একজন কবি হচ্ছেন তিনি যিনি সবচাইতে কৃতজ্ঞ প্রাণী। কৃতজ্ঞ প্রাণী কি অর্থে বলছি? কৃতজ্ঞ শব্দটাকে ভাঙলেই পারে, আমরা জানি এখন তো আমরা বাংলা শব্দগুলো আসলে ইংরেজির প্রতিশব্দ হিসেবে কতদূর গ্রাহ্য হলো সেইটা অনুযায়ী বিবেচনা করার চেষ্টা করি। কৃতজ্ঞতা গ্রেটফুলে বাংলা নয়, কৃতজ্ঞতা স্বতন্ত্র। কৃতজ্ঞ শব্দের কেটে ফেললে তার মানে তার ভাগে দাঁড়াবে কৃত আর জ্ঞান, কৃত যা করা হয়েছে। তো কৃতজ্ঞ কেন বলছি কবিকে? কবি সবচেয়ে বেশি কৃতজ্ঞ এই কারণে যে কবি কেবলমাত্র তার পূর্ববর্তী এবং সমকালীন অন্য সমস্ত কৃতকর্মের জ্ঞান ধারণ করেন। কৃতজ্ঞ যিনি কৃতজ্ঞ তিনি এই নন, তার মানে এই নয় যে তিনি পায়ে পড়ে গিয়ে বলছেন আমি আপনার কাছে খুব ঋণী থাকলাম। দ্বিতীয় কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা হচ্ছে সেইটে যে জানে যে সবচেয়ে বেশি ট্রেডিশনকে যে আয়ত্ত করতে পেরেছে, যে ট্রেডিশনের প্রতি গভীরভাবে শ্রদ্ধাযুক্ত, যে সমস্ত ট্র্যাডিশনকে একত্রে একটি নির্দিষ্ট এজেন্সির মধ্যে ধারণ করতে পারে, সেই কৃতজ্ঞ। সেই হিসেবে কবি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। কবির মধ্যে পৃথিবীর চারপাশের অজস্র অন্য বিচিত্র মানুষের অভিজ্ঞতার পরত এসে জমে পল্লী তৈরি করে কবির একটি বিশেষ আমি তৈরি করে। এই যদি ঘটনা হয় তাহলে খেয়াল করে দেখুন, তাহলে দাঁড়াবে এরকম, তাহলে কবির মাঝে মাঝে এরকম বেদনা তৈরি হয় কেন? যে আমি যা বলছি তা আমাকে বুঝছে না। কবি তো অন্য লোকের কথাই বলছেন। দুরকম কবির কথা আমরা সচরাচর জানি, ভাবতে পারি, জানি বলাটা ঠিক নয়। এভাবে কবিদের ভাগাভাগি করাটা কোনো মানে কবিদের মধ্যে কোনো দলাদলি তৈরি করার চেষ্টা আমি করছি না, কিন্তু আমি বলতে চেষ্টা করছি দুরকম কবিতা সচরাচর আমাদের কাছে ওপর অন্তত পক্ষে এসে পৌঁছে, যদিও আমি দেখাবো যে এটা ওপর নয়, এর ভেতরে আসলে একটা মিলই রয়েছে। সেটা হচ্ছে একরকম কবি, এক ধরনের কবিতায় পাওয়া যাবে যে যিনি আমি কবি, আমি আমার কথা তোমাকে বলছি। কোনো কোট আনকোট অহংকারী কবি, সব মানুষের মধ্যেই অহংকারী নিরহংকার আছে, কবিদের মধ্যেও আছেন। কবিদের মধ্যে কেউ নেই এরকম এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না। ফলে অহংকারী কবিও কিছু থাকে, নিরহংকার কবিও থাকে। তো সেরকম অহংকারী কোনো কবি মনে করেন কখনো কখনো যে এইটা আমার জীবনের কথা, আমার অনুভূতির কথা, আমার অভিজ্ঞতার কথা, কেবল আমার, এবং আমার এই বিশেষ একক মৌলিক যার কারণ নয়, এই অভিজ্ঞতা আমি তোমাকে জানালাম, তুমি বললে বোঝো, না বুঝতে পারো। আমি এভাবেই বলবো, তোমাকে আমার বলার দায়িত্ব আছে। তোমাকে বলতে না পারলে আমার অস্বস্তি হচ্ছে, কাউকে একটা বলতে না পারলে অপেক্ষা করে থাকো 5000 বছর, কেউ একদিন করে একদিন আসবেন, আমার কথা বুঝবেন। কিন্তু আমার কথা বোঝাই পাঠকের দায়িত্ব, এটা মনে করেন যে আমার কথা যা আমি বলতে চাইছি, আমার ভাষা, অনুভূতি, বয়ান, তার সূক্ষ্মতা, তার বৈচিত্র্য, এটি এতই মৌলিক, কোনো একজন বিদগ্ধ পাঠক যিনি আমার সঙ্গে সহানুভূতি রাখতে পারবেন, যিনি আমার মতোই সংস্কৃত, যিনি আমার মতোই চর্চিত, যার হৃদয় আমার মতোই মালিন্য শূন্য, তিনি আমার এই বিশেষ কথার টের পাবেন। তার জন্য লিখলাম। তো এখানে দাঁড়ানো কথাটা কি, যেটা আমার কথা আমি বলছি বলি যাই। আর এক রকম কবিতা আছে এবং তর্জনিত কবিও ফলত আছেন, যিনি এটা বলবেন যে আমি চারণ, আমি অন্যের কথা, আমি কেবল আমার কথা বলি। আমি রামের কথা, যদুর কথা, মধুর কথা, যাদের কখনো ভালো করে পরিচিতও হয়নি তাদের কথা, যাদের সঙ্গে আমার একবার মাত্র সাক্ষাৎ হয়েছে বা সাক্ষাৎ তেমন কোনো হয়নি, ঠিক তাদের কথা বলছি। আমি মধ্যস্থতাকারী, আমি ওর কথা তোমার কাছে পৌঁছে দিচ্ছি, এবং সেই পৌঁছে দিতে গিয়ে খানিকটা আমিও ঢুকে পড়ছি তার মধ্যে। পৌঁছে দিতে গেলে তার মধ্যে খানিক আমি থাকবো, কিছুতেই আমি অবিকল আর একটা লোকের কথা আর একটা লোককে পৌঁছে দিতে পারবো না। যদি মধ্যস্থতাকারী আমি হই, তাহলে মাঝখানে খাপটি মেরে আমিও ঢুকে পড়বো, সেটুকু আমি আছি, তার বেশি কিছু নেই। ফলে আমি একজন চারণ। খেয়াল করে দেখবেন, আমি বলতে চেষ্টা করছি, দাবি করছি, এটা আপনাদের কাছে একটু অতিরিক্ত দাবি হয়ে যাবে, হয়তো সবাই একমত নাও হতে পারে, না হলে কোনো প্রবলেম নেই, ফেলে দেবেন। কবি মাত্রই চারণ,
সমস্ত কবি, যিনি কবি তিনি অনিবার্যভাবে চারণ। কখনো কখনো তিনি এই ভ্রমে থাকেন যে তিনি কেবল নিজের কথা বলছেন, এটা তার ভ্রম। আমি হয়তো খুব উদ্ধতের মতো কথা বলছি, কারো কারো দুঃখ যদি হয় আমাকে মাফ করবেন, মার্জনা করবেন। কেন এই কথাটা বলছি সেটা আমি তার প্রস্তুতি এতক্ষণ ধরে আমি আপনাদের কাছে রাখবার চেষ্টা করব। যিনি কেবল আমার কথা বলছি বলে মনে করেন, তিনি যে আমার কথা বলছেন, যে আমি কথা বলছেন, সে আমিটি আসলে প্রাপ্ত আমি। অবিকল জন্মসূত্রে থাকা যে আমিটি নিয়ে আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলাম, ওই ক্ষুদ্র সামান্য যে কেবল রিসেপ্টার, যে কেবল গ্রহণ করতে এসেছিল, যার আদতে কিছু ছিল না, ওই জেনেটিক কোড বাহিত হয়ে কিছু কিছু জিনিসপত্র থাকলেও থাকতে পারে, সে আমি ওইদিকে যাওয়ার সুযোগ নেই, ক্ষমতাও নেই। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানের লোক এখানে থাকবেন, তারপরে আমি আর কি আসল বাক্য কি বলে ফেলবো, ওইদিকে যাবোই না। আমি শুধু বলছি ওইটুকু তো অ্যাক্সিডেন্ট, ও তো আমার কিছু করণীয় নেই। কিন্তু তারপর থেকে যা আমি জেনেছি, এই সব অপরের কাছ থেকে পাওয়া, তার সঙ্গে সম্পর্কের ভিত্তিতে পাওয়া। যেমন যেমন সম্পর্কে আমি গেছি, ভালো খারাপ মন্দ মাঝারি, অতি খারাপ অতি ভালো, বিচিত্র সম্পর্ক, সেই সমস্ত অ্যাক্সিডেন্টের মাধ্যমে প্রাপ্ত এবং আমার তার সঙ্গে নিজের এজেন্সির সংযোগের মধ্যে দিয়ে প্রাপ্ত যে বিচিত্র আমি ক্রমাগত ফুটে উঠেছে, সেই আমি কার্যত এই কথাগুলো বলছিলাম। এর মধ্যে আমার কেবল আমার কিছু নেই, সবসময় সমস্ত আমি কথার মধ্যে কার্যত আমাদের কথা আছে, থাকতে বাধ্য। ফলে আমি যা আমার কথা বলে বলি তাও আসলে আমাদের কথা, আমার সঙ্গে আরেকটা লোকের, আমার সঙ্গে অন্য গাছের, আমার সঙ্গে কাঠবেড়ালি, আমার সঙ্গে আকাশের, আমার সঙ্গে শূন্যতার সম্পর্কের কথা বলার দায়িত্বটুকু আমার। ওই জন্য চারণ করছি, আমি বলছি, এই শব্দ প্রয়োগ আমি করছি, কিন্তু যে শব্দ আমি প্রয়োগ করছি সেই শব্দও কেবল আমার নয়, যে শব্দের যে অর্থ আমি করছি সেই শব্দের অর্থও কার্যত ট্রেডিশনালি প্রাপ্ত। ও শব্দ আমার আগে আরেকটা লোক ব্যবহার না করে থাকলে আজকে আমি ব্যবহার করতাম না। যারা ব্যবহার করেছে তাদের শব্দ আমি চিনিও না, কাউকেই প্রায় চিনি না, কিন্তু তাদের স্পর্শ লেগে আছে প্রতিটি শব্দের গায়ে, তাদের ওম আছে, উত্তাপ আছে এই শব্দগুলোর গায়ে। এই সমস্ত প্রয়োগ বৈচিত্র্য স্মৃতি হিসেবে এই শব্দগুলোর ভেতরে পোঁতা আছে। সেই সব অর্থের সম্ভাবনা সমেত আমি একটা বাক্যকে গড়িয়ে দিচ্ছি তোমার থেকে, সে আসলে আমাদের কথা, কেবল আমার কথা নয়, হতেই পারে না। ত্রুবাদুর বলে যে চারণ কবিদের কথা বলা হয় ফরাসি দেশের 13 থেকে 15-16 শতক সময়কাল, যাদেরকে আমরা বাংলায় চারণ বলেছি, ত্রুবাদুর বলা হতে পারে। প্রভিন্স অঞ্চলে শহরতলিতে গ্রামের আশপাশে যারা গান গিয়ে বেড়াতেন, তারা খানিকটা নিযুক্ত পয়সা দিয়ে রাখা হতো ভাটের মতো, বা কখনো কখনো পয়সা দিয়েও নয়, তারা নিজেরাই মনে করতে এটা আমাদের দায়িত্ব, গান গিয়ে বেড়াবো এখানে সেখানে, গাথা বেয়ে বেড়াবো, বীরত্বের কথা বলে বেড়াবো, বা বড় বড় লোকেদের প্রেমের গল্প বলে বেড়াবো, এবং তাই দিয়ে লোকে আনন্দ পাবে। এই আনন্দ দেওয়া এবং তাদের সঙ্গে কানেক্টেড হওয়া, এটি আমাদের কাজ, একে তারা মনে করতেন। ফলে আমরা সাধারণভাবে তাদেরকে চারণ কবি বলে আলাদা করে সরিয়ে রেখেছি। একটু খেয়াল করে দেখবেন কবিতার ভেতরে, বাংলা কবিতার ভেতরেও কার্যত কেন আমি কবির মাত্রই চারণ বললাম, তার একটা পরোক্ষ সূত্র বলবো না, একটা পরোক্ষ সমর্থন আমার কথা থেকে, আমার এই ফাইন্ডিং থেকে বেরিয়ে আসতে পারে। আপনারা সবাই জানেন কবিতার পংক্তিকে আমরা চরণ বলি, কবিতার ভেতরে কার্যত চরণ লুকোনো আছে, চর দায় তার কাজ। কোথা থেকে কোথায়, এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, মানে প্লেসের দিক থেকে নয়, কনসিয়াসনেসের দিক থেকে, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির দিকে, এক সোচ থেকে, এক কনসিয়াসনেস থেকে আরেক কনসিয়াসনেসের দিকে, এক অবলোকন থেকে আরেক অবলোকনের দিকে। এবং এই ক্রমাগত চলনের মধ্যে দিয়ে মাঝে মাঝে আমাকে থমকে দাঁড়াতে হয় যে আমি যা বলতে চাইছি এর কথা ওকে, বা আমার কথা, যা কেবল আমার কথা নয় আর অনেকের কথা, অনেকের সঙ্গে আমার সম্পর্কের কথা, যার মধ্যস্থতাকারী হিসেবে আমি এখন বলছি, সে কথাটি সবাই বুঝছে না। তখন কিরকম হয়? তখন আক্ষেপ তৈরি হয়। সে আক্ষেপ সব কবিদের আছে, গালি বেরোচ্ছিল। আমি একটু গালিব মত্ত, মানে গালিব ইনটক্সিকেটেড লোক যাকে বলে, ফলে আমি আপনাদের কাছে গালিবের একটা ছোট্ট লাইনের তর্জমা করে শোনাবো। এটা ফার্সি, গালিব তো ফার্সিতে লিখেছেন, আর উর্দুতে লেখার চাইতে বেশি, কিন্তু ফার্সি তর্জমা হয়েছে কম, উর্দু নিয়ে কাজ কারবার বেশি হয়েছে। তো গালিবের ফার্সি শের, তার থেকে দুটি লাইন। গালিব ভাষা বোঝা নিয়ে নানা রকম কথা বলছে। আমি আপনাদের একটা উর্দু শের আগে শোনাই, তারপরে ফার্সি যে তর্জমা সেটা একটা শোনাবো। এবং এটা গালিবের একার কথা নয়, এই আক্ষেপ এবং বেদনার কথা কার্যত গালিব ছাড়া অন্য আরো অনেকেরই হতে পারতো আর কি। গালিব একটা উর্দু শেরের কথা বলছি, সেখানে আক্ষেপ করে বলছেন আর কি, একটু
অন্যরকম, কিন্তু আমাদের কনটেক্সটে কাজে লাগবে। ইয়া রব वो न समझे हैं न समझेंगे मेरी बात। रब ईश्वर परमेश्वर रब, या रब वो ना समझे हैं ना समझेंगे मेरी बात। वो বোঝেনি, বুঝবেও না আমার কথা। दे और दिल उनको जो ना दे मुझको जबान और। দুটো রাস্তা আছে, হয় ওকে আর একটা দিল দাও, আর একটা হৃদয় দাও, যাতে করে আমার কথা বুঝতে পারে। যদি তো না দিতে পারবে তাহলে আমাকে অন্য ভাষা দাও, যাতে আমি ওর কাছে পৌঁছতে পারি। লিটল টু ওয়ে। আমি এই কথাটা খানিকটা মস্করা বলবো না, একটু আয়রানি বলাকে ভালো, এখানে একটু একটু দুঃখ পেয়ে বলছেন এই কথাটাকে কালি বলছেন কার্যত প্রেমিক প্রেমাস্পদের মধ্যেকার সংলাপ হিসেবে। এটা আমাদের কনটেক্সটে কালি বলছেন না, এটা আপনারা বুঝতেই পারছেন। আমি সেটাকে টেনে হিচড়ে এখানে রিকনটেক্সচুয়ালাইজ করার চেষ্টা করি। প্রেমিক তার প্রেমিকা সম্পর্কে বা উল্টোটা প্রেমিকা তার প্রেমিক সম্পর্কে কথা বলছে, যে আমার সমস্ত বেদনা আক্ষেপ আকাঙ্ক্ষা ও বুঝতেই পারছে না। তাহলে ওর হয় দিল কম পড়েছে, হৃদয় কম পড়েছে, তাহলে ওকে একটা হৃদয় দাও। যদি তা না দিতে পারো তাহলে আমার ভাষা বলতে না, যা ওর হৃদয়ের মাপে হবে, ওর বুঝ তার মাপে হবে। এই দুটোর মধ্যে কোনো একটা আমি কানেক্টেড হতে চাই, সেটা কথা। তো এই যে আমি কবির ক্ষেত্রেও প্রয়োগ করার চেষ্টা করি। কবি ছটফট করেন মানে বুঝলো না, মাঝে মাঝে কবি একটু দুঃখ পেয়ে কথা বলেন, বটে না বুঝলে আমার কিছু করার নেই, প্রস্তুত হয়ে এসো, লেখাপড়া করুন। কবিতা অত সহজে বোঝা যায় না, কবিতা বুঝতে গেলে অনেক প্রস্তুতি লাগে, চর্চা লাগে। আপনি এমনি বুঝে যাবেন দুম করে, আমি এত কষ্ট করে কবিতা লিখলাম, আপনি এলেন আর করলেন কি খোকার উপরে রাগ করে তেলে শিশি ভাঙলে, এরকম কবিতা। আমার কবিতাটা কঠিন, এরকম কখনো বলেন বটে, কিন্তু আমার খুব স্থির বিশ্বাস তার মনে মনে বেদনা হয় যখন কেউ তাকে এসে বলে যেটা বুঝতে পারলো না, মাথার উপর দিয়ে গেল খটমট কি লেখেন। রবীন্দ্রনাথের তুমি বেশ বুঝতে পারি, জীবনানন্দ ফুটে মুটে বুঝতে পারি, তারপর তার পাচ্ছি না আপনাদের লেখা। কবির কথা কষ্ট হয়, কারণ তিনি তো বুঝ চাইছেন, তিনি ওটা বলেন বটে কখনো কখনো, কিন্তু ওটা উনি মিন করেন না, নিশ্চয়ই মিন করেন। গালিবের ফার্সি শেখটাতে বলছেন, খুব ইন্টারেস্টিং, কি চমৎকার। আমি ফার্সিটা পড়ছি না, অত ভালো ফার্সি আমি জানি না, আমি একটা ইংরেজি ট্রান্সলেশন করছি আর তারপরে বাংলা তর্জমা করছি। If there is a knower of tongues here, fetch him. There is a stranger in the city, and he has many things to say. বাংলা তর্জমা এরকম হতে পারে, এ ভাষা যে জানে আনো ডেকে আনো তাকে। এ ভাষা যে জানে আনো ডেকে আনো তাকে। আজ এই শহরে এসেছে নতুন এক ভবঘুরে, বলার রয়েছে বহু বহু কিছু তার। এই ভবঘুরেটাই কবিয়ে বলতে চেষ্টা করছি আপনাদের কাছে। এই শহরে নতুন এক ভবঘুরে এসেছে, অনেক কিছু বলার আছে, কিন্তু এই ভবঘুরে যা বলবে সেই ভাষা বোঝার মতন সাধারণ লোক বেশি নেই। তাই কি বলছি, এই ভাষাটা যে জানে তাকে ডেকে নিয়ে আসবে, কারণ আমার অনেক কথা বলা আছে, বলতেই হবে। ফলে মধ্যস্থতাকারীকে ডেকে নিয়ে আসার আকাঙ্ক্ষা মাঝে মাঝে এরকম ভাবে এসে পড়ে কবির কাছে। কবির কথা কখনো খুব দুঃখ আক্ষেপের কথা, খুবই আক্ষেপের কথা। কবির কথা বোঝানোর জন্য মাঝে মাঝে মানে বই লেখা হয়, মাঝে মাঝে তার বিশ্লেষণমূলক নিবন্ধ লেখা হয়, যাকে বলে নিবিড় পাঠ নামক একটা অশ্লীল ব্যাপার কখনো কখনো আমরা তৈরি করি, এবং তার ফলে সেটা যে একটা নিবিড় বেদনা হয়ে ওঠে, কষ্টকর হয়। নিশ্চয়ই কবি নিবিড় পাঠ নামক মধ্যস্থতাকারী ওই জায়গাটা চান না, কিন্তু তিনি একটা কানেক্টেড হওয়ার, সংযুক্ত হওয়ার মধ্যে একটা 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 সংকট, এটা সব যুগে সব কালে এটা মনে করতে থাকে, এবং এর মধ্যে দিয়েই তাঁর প্রসার করতে থাকে বলে আমার ধারণা। এই যে কথাটা আমি আপনাদের বলবার চেষ্টা করছি আপনাদের কাছে, সেটা হচ্ছে যে কবির যিনি ক্রমাগত ওই বিচিত্র অভিজ্ঞতা নিজের শরীরে, আত্মায়, মনে, হৃদয়ে, চৈতন্যে ফেলতে দিচ্ছেন, আহ্বান করছেন, ডাকছেন, নিচ্ছেন, এবং এই এত বহু মানুষের অভিজ্ঞতা, অনুভূতি, সংবেদন তাকে একরকম ভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন আর একজনের কাছে। এই সব কাজ তিনি করছেন কেন? সহজ উত্তর একটা দুটো হতে পারে, নাম যশের জন্য আমাদের লোকে মনে রাখতে হবে, কিন্তু এটা ঠিক কথা নয়, বাজে কথা। এক কথা কবি পারেন না বলে লেখে, না পেরে না লিখে পারি না তাই লিখে, সোজা কথা এই। লিখতে ইচ্ছে করে বলে লিখ, এর থেকে সহজ কথা এবং আমার মধ্যে সত্য কথা আর কিছু হতে পারে না। লিখতে ইচ্ছে করে তাই লিখি, ইচ্ছে কেন করে?
ইচ্ছে করে প্রধানত এই কারণে যে আমি ছটফট করছি, আমার চৈতন্য ছটফট করছে ডানা মেলে প্রকাশিত প্রসারিত হওয়ার জন্য। কি করে চৈতন্য প্রসার লাভ করবে, ডানা মেলবে না? চৈতন্য ডানা মেলতে পারে তখনই যদি ওই একটা লোকের চৈতন্যকে আমি আর একটা লোকের চৈতন্য পর্যন্ত পৌঁছে দিতে পারি, চারণের মতো। এবং এইটা করতে গিয়ে কবি যিনি আমি, তার বিচিত্রগামী হয়ে উঠতে হয়। বিচিত্রগামী মানে তার পৃথিবীতে পা রাখতে পারেন, পা রাখা যাবে এরকম জায়গা কোনো অভাব নেই। যত্রতত্র যে কোনো প্রান্তে যা তিনি ছোঁন, যেদিকে তিনি তাকান, যে যা তিনি স্পর্শ করেন, সে সবই কার্যত তাঁর চৈতন্যের অংশ হয়ে উঠতে থাকে, তার স্পর্শের জন্য উন্মুখ হয়ে পড়ে। এই যে কবি তার ফলে যেটা করেন, সব কবিতা, আমার কথাই আবার তর্ক তৈরি হতে পারে, আমার সামনে 25টা অন্যরকম উদাহরণ হাজির আমি নিজেই করে দিতে পারি কখনো কখনো, যেগুলো সব আপনার বয়ানের উল্টো দিকে দাঁড়ানো কবিতা। সব কবিতায় গল্প, এই কথাটা একটা বেমক্কা কথা হলো। বেমক্কা কথা হলে এই কারণে যে আমার সঙ্গে 5টা কবিতা এনে দাঁড় করিয়ে যে কেউ বলতে পারে, আমিও পারি যে কোথায় এখানে কবিতা দেখা, এখানে কোথায় গল্প দেখা, কোথায় গল্প আছে, এখানে কোনো গল্পের গম নেই, কেবলমাত্র আকারা অনুভূতির কথা আছে, একটা কতগুলো তীক্ষ্ণ চিহ্ন আছে, কেবলমাত্র ভাষার কতগুলো বিশেষ কৌশল ব্যবহার করে কেবলমাত্র কতগুলো টুকরো কাটা অনুভূতির কথা কেবলমাত্র আছে, বোধের কথা আছে, কেবল দার্শনিকতার কথা আছে। এই কথা বলতেই পারে। কিন্তু আমি গল্প বলতে এরকম আদি মধ্য অন্তযুক্ত এক রাজা ছিল, তার রানী হলো, তারপরে তার সন্তান হলো, তারপর তারা মরে গেল, এইরকম গল্পের কথা আমি বলছি না। আমি গল্প বলতে চাইছি মানব অভিজ্ঞতা, অপরের অভিজ্ঞতা। এমনকি আমিও আমার অপর, যখন আমি অন্য কারোর অভিজ্ঞতা নিচ্ছি না, আমারই অভিজ্ঞতা বলছি, তখনও আমার অভিজ্ঞতাকে আমি এখান থেকে বাইরে এখানে দাঁড়িয়ে অবলোকন করে নিচ্ছি, তখনও আমি চাই, তখনও আমি আমাকে একটা সাফারার হিসেবে দাঁড় করাই যে এই লোকটা সাফারার, আর এই লোকটা সেই সাফারার সেই সাফারিং এর কথক। ফলত আমি কার্যত আমাকে আমার বাইরে দাঁড় করিয়ে আমার সাফারিং এর গল্প লিখি, যা কিছু আমি লিখি এই ক্রিয়েটিভ স্ট্রাকচারে, যা কিছু আমি ক্রিয়েট করি, তাই কার্যত কোনো না কোনো ভাবে এক ধরনের ন্যারেটিভের লক্ষণযুক্ত, বিবৃতির লক্ষণযুক্ত। যদি তা কেউ একটা বলে দেয়, যতক্ষণ না বলছি, যতক্ষণ আমার মধ্যে গজগজ করছে, ততক্ষণ তার মধ্যে গল্প লক্ষণ নেই। কিন্তু যেই আমি তাকে উপস্থিত করব, সেটা আমার হোক, অপরের হোক, আমার আর তার মধ্যেকার সম্পর্কের হোক, আদান প্রদানের হোক, বিরোধের হোক, যেমনই হোক না, অমনি তা শেষ পর্যন্ত একটি গল্পের চরিত্র ধারণ করতে বাধ্য। ফলে পৃথিবীর শুদ্ধতম কবিতা বলতে আমরা বুঝি, সেগুলিও শেষ পর্যন্ত এই রকমের হয়। ফলে আমি শেষ করে এনেছি আমার কথা, আধ ঘন্টার মধ্যে আশা করি না করিয়ে রাখতে পারবো। সেটা হচ্ছে, একটা কবিতা না পড়লে তো হবে না। যেমন আমি এই এতক্ষণ যে আপনাদের কথা বললাম, আমি একটা কবিতা আপনাদের পড়ে শোনাই। সেই কবিতাটা ঘটনাচক্রের সমকালীন কবিতা নয়। আমি একটু বয়সও প্রবীণ হয়েছি, আমার একটু প্রবীণ লোকের লেখা থেকে লোভ বেশি হয়েছে। ফলে আপনারা যে বিশেষ করে সব্যসাচী যে চমৎকার সাম্প্রতিক কবিদের কথা পড়লো, তার পাশে এটা আমি একটু বিনীতভাবে রাখবার চেষ্টা করছি। আমি যে কবিতাটা আপনাদের কাছে পড়ে শোনাবো, সেটাও বাংলা কবিতা নয়, সেটা একটা তেলুগু ভাষার কবিতা। 15 শতক থেকে 18 শতক পর্যন্ত তেলুগু ভাষায় পদম সাহিত্য বলে এক রকমের সাহিত্যের খুব ডেভেলপমেন্ট হয়। আগেও তার ট্রেডিশন ছিল, পরেও চলেছে, কিন্তু ওই সময় খুব একেবারে হই ব্যাপার হয়। এবং বড় অর্থে ভক্তি কবিতার ট্রেডিশনের মধ্যে পদম সাহিত্যকে, পদম কবিতাকে রাখা হয়। বেশ কয়েকজন কবির কথা আছে। সেই পদম কবিতার একটা ছোট সংকলনের একটা কাজ করেছিলেন এই কে রামানুজন নামক এক অসামান্য কবি, কাব্যবিদ, চিন্তাবিদ, অনুবাদক, আরো কি নয়। তো তার সেই বইটির নাম ভারী আশ্চর্য এবং চমৎকার। এটা কথা আমি কেন বলছি আপনার, আমি এতক্ষণ যা বললাম তার সঙ্গে কেন এটা যুক্ত হবে সেটা আমি বলতে পারবো আপনাদের, আশা করি বলতে পারবো। সেটা হচ্ছে সেই অনুবাদ বইটির নাম দিয়েছেন পরে রামানুজন, When God is a Customer। ঈশ্বরকে তো আমরা সবসময় নানা রকম ভাবে দেখে থাকি, দেখা উচিত বটে, মানে না দেখে বা করবো কি, বানিয়েছি। ঈশ্বর তো কার্যত চাকা আবিষ্কারের মতোই মানুষের অন্যতম শ্রেষ্ঠ একটা আবিষ্কার। চাকা আবিষ্কারের চাইতেও হয়তো বেশি প্রভাব
মানুষের ঈশ্বর আবিষ্কারে, কিন্তু সেই ঈশ্বরকে আবিষ্কার করার পরে তো তাকে নানা রকম ভাবে আমাকে দেখতে হয়, রাখতে হয়। তো আমি কখনো কখনো কাস্টমার খদ্দের বাংলায় আকারেও ঈশ্বরকে দেখে থাকতে পারি, এবং সেটা ভক্তি ট্রেডিশনের কবিতার মধ্যেই দেখে থাকতে পারি। এখানে খদ্দের কথাটা কিন্তু মুদির দোকানের খদ্দের অর্থে হচ্ছে না, এখানে খদ্দের অর্থ হচ্ছে কোট আনকোট বণিকালয়ের খদ্দের, এই অর্থে। কেমন? তো when God is a customer, এইরকম একটা বইয়ের নাম 7-এর দশকের প্রকাশিত এই বই, আমি জানি না 2022 সালে এরকম একটা বই প্রকাশ হতো, এখন ঈশ্বরকে এসব বলা হচ্ছে বলে কি জানি কি কাণ্ড হতো কে জানে, কিন্তু আমি বাবা এসব বলছি না, একে রামানুজন বলেছেন, আমি তার ভাই পাচ্ছি এখন। তো সেখানে রামানুজন 3-4জন কবির কথা, 5-5জন কবির কথা বলেছেন, তাদের মধ্যে অনেকেই মন্দিরেই থাকতেন এবং মন্দিরে রোজ একটা করে পদ লিখতেন এবং গাইতেন। কেমন? তো তার মধ্যে কেউ কেউ এমনকি দেবদাসীদের আমি সেইটাকে দখল করে, পুরুষ কবি কিন্তু, হ্যাঁ, দেবদাসীর আমি অর্থাৎ লিঙ্গ চৈতন্যের বেরিয়ারটাকেও টপকে গিয়ে আরো অন্য সামাজিক বেরিয়ার তো আছেই, সেগুলোকে টপকালেনি, আর একটা আমির মধ্যে শেখালেন কবি। এই হচ্ছে কবি। ফলে কবি যারা আমি বলে লেখেন আমরা সবাই জানি সেটা কবি নিজে নন, কিছুতেই নন। যিনি কেবল নিজের কথাই লেখেন, যে কবি সারা কবি গোটা বই জীবন ব্রহ্মাণ্ড মিলে সমস্ত আমি ওই কবি লোকটি ব্যক্তিটি অমুক চন্দ্র তমুক, তিনি ভালো কবি নন। যিনি অজস্র আমি তার কবিতায় নিয়ে আসতে পারেন, শুষে নিতে পারেন, তিনি বড় কবি। যেমন এক পুরুষ কবি, ভক্ত সম্ভবত, যার নাম জানি না, আমরা অনুমান করছি পুরুষ কবি, মহিলাও হতে পারে, কিন্তু আমি অনুমান করছি এই কারণে যে এই যাদের কবিতার কথা আমি বলছি, বাবা শেত্রায়া বলে একজন আছেন, আন্নামাচারিয়া বলে একজন আছেন, তারা অনেকেই পুরুষ হওয়া সত্ত্বেও মহিলার কোনো এক নারীর সাবজেক্টিভিটি দখল করে নিয়ে তার পার্সপেক্টিভ থেকে একের পর এক কবিতা লিখেছেন, এবং ওই প্রায় একজন সেবাদাসী বা দেবদাসীর মতন করেই তিনি দেবতাকে দেখছেন, এমন করেই করেছেন। সেই ট্র্যাডিশনেই লেখা বলে আমি মনে করছি এটা সম্ভবত এটাও কোনো পুরুষ কবির লেখা, এবং এটি মেয়ের মতো করে লেখা, যে মেয়েটি আসলে একজন কোট আনকোট গণিকার বয়ান কার্যত ঈশ্বরের কাছে রাখছে। কি স্পর্ধা, এবং কি শুনলে আপনারা বুঝবেন যে কি স্পর্ধা, কি ভয়াবহ, কি কঠিন একটা ব্যাপার, কিন্তু আশ্চর্য, কি কোমল, কি চমৎকার, কি 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 মহৎ সেটা। কবিতার বিষয় হচ্ছে একটি মেয়ে ঈশ্বরকে বলছে, এবং ঈশ্বরকে সে খদ্দের আকারে ভাবছে, এবং সেই খদ্দেরকে সে ডাকছে এইভাবে, বলছে এইভাবে। কিভাবে বলছে আমি ইংরেজিও পড়ছি খানিকটা, যদি কারো একাধজনের অসুবিধা হয় আমি বাংলা করতে করতে যাচ্ছি সমস্যা। এই কবির পদম সাহিত্যের কবিতা অন্তর্গত, এই কবির কোনো নাম নেই, অ্যানোনিমাস, কে যে লেখক কে জানে। আমাদের কাছে কবিতাটুকু এসে পড়েছে, কবি মাঝখানে মিসিং, কোথায় বসে পড়েছে তার নাম, তার মধ্যেই যেটুকু আছে সেটুকু। I am not like others. You may enter my house, but only if you have the money. আমি অন্যদের মতো নই, কিন্তু আপনি আমার বাড়িতে আসতে পারেন, কিন্তু যদি টাকা থাকে তাহলে। If you don't have as much as I ask, যতটা আমি চাই ততটা টাকা যদি না থাকে পকেটে, a little less will do, একটু কম দেবেন তাহলে চলবে। But I will not accept very little, কিন্তু খুব কম দেবেন না, কিন্তু একদম অত্যন্ত কম দিলে হবে না। লর্ড কোঙ্কানেশ্বর, আপনারা কেউ মনে করতে পারতেন বা কেউ মনে করতে পারে ঈশ্বর ঈশ্বর বলছি কেন, কোথাও ঈশ্বরের কথা নেই, যে ভরপুর আছে। লর্ড কোঙ্কানেশ্বর, কোঙ্কানেশ্বর নাম উল্লেখ করে বলছি যে আপনি আমার বাড়িতে আসতে পারেন, টাকা দিয়ে আসতে হবে, একটু 2-4 আনা কম দিতে পারেন, কিন্তু বেশি কম দিলে আমি অ্যালাউ করব। To step across the threshold of my main door, আমার বাড়ির প্রধান ফটক, তার চৌকাঠ মারিয়ে এপারে আসতে গেলে it will cost you 100 gold, 100 সোনার মোহর লাগবে। For 200 you can see my bedroom, 200 দিলে আমার শোবার ঘর আপনি দেখতে পাবেন। My bed of silk, রেশমি চাদর পাতা যে বিছানা দেখতে পাবেন। And climb into it, বিছানায় উঠে বসতে পারেন, 200 সোনা লাগবে। Only if you have the money. To sit by my side and to put your hand boldly inside my shari, আমার পাশে বসতে এবং তোমার আপনার হাত আমার শাড়িতে রাখতে, that will cost 10,000, 10,000 লাগবে তার। And it continues, and 70,000 will get you a touch of my full round breasts, 70,000 সোনা লাগবে।
স্বর্ণ মুদ্রা লাগবে আমার স্তন স্পর্শ করার জন্য। 3 crores to bring your mouth close to mine. 3 কোটি নেব, বুঝতে পারছেন কোথায় আমি আসলে পৌঁছচ্ছি। 3 কোটি নেব যদি আমার মুখের কাছে, ঠোঁটের কাছে আপনার ঠোঁট নিয়ে আসতে হয়। টাচ মাই লিপস অ্যান্ড কিস, আমার ঠোঁট স্পর্শ করতে বা চুমু খেতে যদি চান তাহলে 3 কোটি লাগবে। টু হাগ মি টাইট, and get to total union, তারপর আমাকে তীব্র নিবিড়ভাবে আলিঙ্গন করতে আর সম্পূর্ণভাবে একাকার হয়ে যেতে। লিসেন ওয়েল, ভালো করে শুনুন। ইউ মাস্ট বেথ মি ইন এ শাওয়ার অফ গোল্ড, সোনা দিয়ে আমাকে ধুয়ে দিতে হবে তারপরে, বাট অনলি ইউ হ্যাভ দ্য মানি। কবিতা শেষ। এইটে লর্ড ওঙ্কারেশ্বরকে একজন দেবদাসী বয়ানে তার সাবজেক্টিভিটিতে ঢুকে পা রেখে, তার চপ্পলে পা গলিয়ে, সম্ভবত কোনো এক পুরুষ কবি যিনি কিনা মন্দিরের আশপাশেই থাকেন, ঘোরাফেরা করেন, তিনি এটা লিখেছেন। এই কবিতার তাৎপর্য কি, মানে কি, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, সেসব নিয়ে একটা গোটা আলাদা সেশন হতে পারে। আমার সেদিকে যাওয়ার কোনো স্কোপ নেই, প্রয়োজন নেই। আমি শুধু এইটুকুই বলতে চেষ্টা করতাম যে এইটাই আমি এতক্ষণ বলেছি আপনাদের কাছে। কবি বিচিত্রগামী, আমি বিচিত্রগামী, কবির যে আমি তার বিচিত্রগামী। সে আর সমস্ত তার সম্পূর্ণ ভিন্ন জাতের ধাতের চেতনার বৈশিষ্ট্যের লোকের ভেতরেও সাত করে ঢুকতে পারে এবং তার আমিটিকে নিজের আমি বলে মনে করতে পারে এবং তার সাহচর্যে, তার সংস্পর্শে নিজের আদত আমিটিকে ক্রমাগত প্রসারিত করে দিতে পারে। এই অর্থে কবি উদ্বাস্ত, সে কেবল চলে আর অতৃপ্তি তার প্রাণ। সে কিছুতেই বলে তুষ্ট হয় না, বারবার তার মনে হয় কম বলা। আচ্ছা, আমাদের 10 মিনিট পেরিয়ে গেছে। থ্যাংক ইউ। আমার কথা আপাতত শেষ।